সুযোগ কবুল মঞ্জুর করে নাও। আমাদের স্বাধীন বাংলাদেশকে তুমি কবুল করে নাও। তৈরি করার জন্য নির্লয়ভাবে যারা কাজ করেছে তুমি তাদের সুযোগ কবুল মঞ্জুর করে নাও। যারা জীবন দিল, রক্ত দিল, আল্লাহ শহীদ হলো, لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمنا إلا الله محمد رسول الله. মেহেরপুরের মানুষের দক্ষতা উন্নয়নে এবং সেই সূত্রে মেহেরপুরের অর্থনীতি তথা এই জেলার মানুষের ভাগ্য উন্নয়নে এই ব্যয়বহুল স্থাপনাটা কাজে লাগাতে পারি। যে আমাদের প্রধানমন্ত্রী যেই হয় সে স্বৈরাচার হয়ে যায়, একটা নয় একাধিক স্বৈরাচার আমাদের 54 বছরের মধ্যে আমরা দেখছি। ঝামেলা করা একটা অভ্যাস। বলে বাস করত। এরপরে প্রথম শিল্প বিপ্লবের ফলে আস্তে আস্তে শহর মানুষ শহরে এসে ইন্ডাস্ট্রিতে কাজ করতে লাগলো। তারপর আসলো যে 1700 সাল থেকে শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লবের সূচনা পরবর্তীতে ফাংশনিং হতে পারে। এখানে প্রয়োজনীয় স্টাফ যদি মধ্যে যাদের বয়স 20 এবং তার বেশি বা 35 এই আইসিটি আইটি ট্রেনিং সেন্টার এবং ইনকিউবেশন সেন্টার, এটা আমরা জানি অনেকদিন ধরে এটা কাজ চলছে এবং প্রকল্পের ঘোষণা অনুযায়ী এটার এখনো মেয়াদ যথেষ্ট আছে। তা আমি গত কয়েক মাস ধরে তার উপরে এক ধরনের অত্যাচার করেছি যে তাড়াতাড়ি এটা কমপ্লিট করে এবং তাকে সশরীরে এসে এটা চালু করতে হবে। এটা মাঝে মাঝেই অনিশ্চয়তার কবলে পড়েছিল যে আদৌ তার এখানে আসা হবে কিনা এবং এটা তার হাত দিয়ে এটা চালু হবে কিনা, কিন্তু সকল অনিশ্চয়তা কাটিয়ে আজকে তিনি সশরীরে তার অনেক ব্যস্ততার মধ্যে সশরীরে মেহেরপুরে এসে এটি উদ্বোধন করলেন। এটা আমার জন্য, আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং মেহেরপুরবাসীর তরফ থেকে তার কাছে বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমি আশা করব যে এই দৃষ্টিনন্দন স্থাপনা, যেটা মেহেরপুরে খুব বেশি নাই, মেহেরপুরে যারা বেড়াতে আসে তারা কোনো এক জায়গায় দাঁড়িয়ে একটি ছবি তুলে ফেসবুকে আপলোড করবে কিংবা প্রিয়জনের কাছে পাঠাবে, এরকম কোনো জায়গা মেহেরপুরে খুব বেশি নাই। তো সেই দিক থেকে এটা একটা গুরুত্ব আছে, কিন্তু কেবলমাত্র সুন্দর ছবি তোলার জন্য সুন্দর একটা স্থাপনা এটা যেন না হয়। আমরা যাতে এই দৃষ্টিনন্দন সুরম্য ভবনে সত্যি সত্যি মেহেরপুরের মানুষের দক্ষতা উন্নয়নে এবং সেই সূত্রে মেহেরপুরের অর্থনীতি তথা এই জেলার মানুষের ভাগ্য উন্নয়নে এই ব্যয়বহুল স্থাপনাটা কাজে লাগাতে পারি। সেজন্য যেন আমরা সবাই আমাদের সদিচ্ছাটা বহাল রাখি। এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন কিছুটা যে এই ভবন, এরকম ভবন কিন্তু আরো অনেক জায়গায় হয়েছে, আপনারা জানেন দেশের বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু অনেকগুলো ভবন অব্যবহৃত পড়ে আছে, ঠিকঠাক মতো কাজে লাগানো যাচ্ছে না। সেই দিক থেকে আমাদের একটা সৌভাগ্য বলতে হবে যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে, আপনারা শুনেছেন। এরই মধ্যে আমরা এটা এখান থেকে এই তথ্যটা ভাইস চ্যান্সেলর সাহেব বলেননি, এই বিশ্ববিদ্যালয়টা এখান থেকে চলে যাওয়া বা এটা বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা ছিল সরকারের ভিতরে। তো ভাইস চ্যান্সেলর জনাব শেখ বখতিয়ার সাহেব তার
নিরন্তর ছুটাছুটি, এবং আমার কম বেশি ব্যস্ততার মধ্যে তিনি এসে সবসময় আমাকে এক ধরনের পুশ করতে, সবাই মিলে চেষ্টা করে ইউনিভার্সিটি এখানে শুধু আছে তা না, দুটো সাবজেক্ট অনুমোদিত হয়েছে, অচিরেই শিক্ষক নিয়োগ হবে, ছাত্রছাত্রী ভর্তি হবে, কার্যক্রম শুরু হবে। এটা একটা বড় সুখবর আমাদের জন্য নতুন করে। এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম যে দুটো সাবজেক্ট, তার মধ্যে একটা সাবজেক্ট এই বিল্ডিং এর কনসেপ্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যে কম্পিউটার সায়েন্স। তো এই ভবনটা এখন আংশিকভাবে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের একটা চুক্তির আওতায় ব্যবহার করবে, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট একাডেমিক কার্যক্রম শুরু হবে। এটা আমাদের জন্য, মানে এই ভবনের জন্য একটা ভালো দিক, বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ভালো দিক, যে অন্তত একটা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে যে এই ভবনটা অব্যবহৃত করে থাকার কোনো সম্ভাবনা নাই। এবং ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকলে যে সমস্যাটা হয়, যে উনি একেবারে সংসদ নেতা হয়ে যান, উনি মন্ত্রী পরিষদের নেতা হন, সরকার প্রধান হন, উনি রাষ্ট্রপতির উপরে ক্ষমতা প্রয়োগ করেন এবং বিচার বিভাগের উপরে ক্ষমতা প্রয়োগ করেন। ফলে বিচারপতিও তিনি নিয়োগ করেন, তার ইচ্ছার বিরুদ্ধে সংসদে কোনো আইন পাস করা যায় না, কোনো অর্থ বিল পাস করা যায় না, কোনো পলিসি নেওয়া যায় না, এবং একই সাথে তার ইচ্ছার বাইরে গিয়ে পুলিশ প্রশাসন কাজ করে না, নির্বাচন কমিশন কাজ করে না, দুদক কাজ করতে পারে না। তো সেজন্য এই দেশে আমাদের আসলে ক্ষমতার ভারসাম্য দরকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার। জাতীয় ঐক্যমত্য কমিশনে মনির হায়দার ছিলেন, ওনারা 1 বছরের কাছাকাছি সময় দীর্ঘ পরিশ্রম করে দেশের 30টা দেশের রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা করে এই দেশের একটা জাতীয় মুক্তির পথ তৈরি করেছে। এই মুক্তির পথের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ব্যক্তি প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার একটা পথ তৈরি করেছে, সংসদকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার একটা পথ তৈরি করেছে, এবং আমাদের যে সংসদীয় আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, যেমন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশন ইত্যাদি যে কমিশনগুলো আছে, সেই কমিশনগুলো যাতে সরকারি দল এবং বিরোধী দলের যৌথ সমন্বয়ের মাধ্যমে সেখানকার কমিশনার নিয়োগ করতে পারে, যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সক্ষম প্রতিষ্ঠান হবে। দেখুন, আমাদের সরকারের সবচেয়ে বড় দুটা সমস্যা, একটা সমস্যা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল, রাজনৈতিক কর্তৃত্ববাদের বিপরীতে তারা নিজেদের ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, ফলে তাদেরকে রাজনৈতিক দুর্বৃত্তায়িত ইচ্ছাকে বাস্তবায়ন করতে হয়। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমাদের প্রশাসন এত বেশি স্বজনপ্রীতি, দুর্নীতিতে আচ্ছন্ন যে আমরা যদি এই অবস্থায় বিচার বিভাগকে ক্ষমতায়িত না করি, আমরা যদি শাসন বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ এই তিনটাকে আলাদা করতে না পারি, তাহলে ব্যক্তি প্রধানমন্ত্রীর পিএস, তার ব্যক্তিগত কর্মকর্তা, মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবের চেয়ে বেশি মাত্রায় ক্ষমতাবান হয়ে যায়। এই কুফলগুলো আমরা দেখেছি। এই কুফলগুলো থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে হয়, তাহলে সংস্কারের পক্ষে আপনাদেরকে হাত বলতে হবে। আমরা যেই জঞ্জাল দেখেছি, যেই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ দেখেছি, এর অবধারিত ফলাফল হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী যেই হয় সে স্বৈরাচার হয়ে যায়। একটা নয়, একাধিক স্বৈরাচার আমাদের 54 বছরের মধ্যে আমরা দেখেছি। সুতরাং ব্যক্তি প্রধানমন্ত্রীকে যাতে আবারও জুলাই গণঅভ্যুত্থানের 2000 প্রাণ বিসর্জনের পরেও ব্যক্তি প্রধানমন্ত্রী যদি আবার বাংলাদেশে স্বৈরাচার না হয়ে উঠতে পারে, সেজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, পরিবর্তনের পক্ষে আপনাদেরকে হাঁ ভোট দিতে হবে। আমরা জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকার থেকে প্রশাসনকে নিরপেক্ষ থাকার জন্য সব ব্যবস্থা করেছি।